এবার কোনো একটা সেক্টরকে তার ওনারশিপের রেসপেক্টে 4 ভাগে ভাগ করা যায়। পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, জয়েন্ট ভেঞ্চার বা জয়েন্ট সেক্টর, আর হলো কোঅপারেটিভ সেক্টর। এইগুলো কি এক এক করে বলি। পাবলিক সেক্টর সেইগুলোকেই বলা হয় যে সেক্টরগুলোর মালিকানা অধিকার গভর্নমেন্টের কাছে রয়েছে। একটা সেক্টরের টোটাল শেয়ার বা 100% শেয়ার যদি গভর্নমেন্টের আন্ডারে থাকে সেক্ষেত্রে ওই সেক্টরটাকে বলা হয় পাবলিক সেক্টর। যে কোনো দেশের সরকারও ইনস্ট্যান্ট কিছু পয়সা বা অর্থের জন্য তার বিভিন্ন সেক্টরের শেয়ার পাবলিকের কাছে বা অন্য কোম্পানির কাছে বিক্রি করে দেয়, ফলে সরকারের ওই সেক্টরের উপর শেয়ারের ভ্যালু কিন্তু কমে যায়। আগে যেখানে সরকারের ওই সেক্টরের উপর টোটাল 100% শেয়ার ছিল, সরকার যদি সেই শেয়ারটাকে বিক্রি করে দেয় সেক্ষেত্রে সরকারের শেয়ারের পরিমাণ কমে যাবে। এখন যে কোনো সেক্টরে সেখানে যদি সরকারের শেয়ার 100% বা 51% বেশি থাকে সেক্ষেত্রে সেই সেক্টরটাকে বলা হয় পাবলিক সেক্টর। এবার এইখানেও ছোট্ট একটু কন্ডিশন আছে। আমি ধরলাম যে কোনো একটা সেক্টর রয়েছে যেখানে সরকারের শেয়ার রয়েছে 60%, আর তাহলে বাকি যে 40% শেয়ার সেটা কার হবে? এই 40% শেয়ারটা হবে পাবলিকের, ইন্ডিভিজুয়াল, আমার, অন্য একজন ব্যক্তির, এইরকম বিভিন্ন পাবলিকের শেয়ার হবে। সেক্ষেত্রেই ওই সেক্টরটাকে বলা হয় পাবলিক সেক্টর। আমি কিছু এক্সাম্পল দিই। আমাদের চারপাশে আমরা যে সমস্ত সরকারি সংস্থার নাম শুনি সবই হলো পাবলিক সেক্টর। যেমন সরকারি বিভিন্ন ব্যাংক, স্টেট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতের রেলওয়ে মানে ইন্ডিয়ান রেলওয়ে, এগুলো সবই পাবলিক সেক্টর। ইন্ডিয়ান স্পেস ডিপার্টমেন্ট, মিলিটারি, পোস্টাল সার্ভিস, হেলথ, এডুকেশন, এগুলি সবই পাবলিক সেক্টর। এবার এর পাশাপাশি আরো কিছু পিএসইউ আছে, মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং আছে, যেমন সেল, গেল, ভেল, এরা। এখানে ওই যে গভর্নমেন্টের শেয়ারের কথা বললাম, শেয়ারের জায়গাটা একটু বলি। সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, এর যে টোটাল ভ্যালু তার 65% শেয়ার রয়েছে গভর্নমেন্টের কাছে, আর বাকি 35% পাবলিকের শেয়ার। গেল অর্থাৎ গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এটাতে প্রায় 51.8% রয়েছে গভর্নমেন্টের শেয়ার, আর বাকিটা পাবলিকের। ইন্ডিয়ান রেলওয়ে, এই রেলওয়েতে 86% রয়েছে গভর্নমেন্টের শেয়ার, আর বাকিটা পাবলিকের। ভারতের সব থেকে বড় ব্যাংকের নেটওয়ার্ক এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটাতে গভর্নমেন্টের শেয়ার প্রায় 57.5%, আর বাকিটা পাবলিকের শেয়ার। তো এই হলো পাবলিক সেক্টর। এরপরে আসি প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টর পাবলিকের ঠিক উল্টো। 51% যেখানে গভর্নমেন্টের শেয়ার ছিল, এখন 51% বা তার থেকে বেশি শেয়ার যদি কোনো প্রাইভেট কোম্পানির হয়, মানে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি, কোম্পানি তো কোনো একজন ব্যক্তির নামে রেজিস্টার থাকে অথবা কিছু ব্যক্তি বর্গের নামে রেজিস্টার থাকে। তো 51% বা তার বেশি শেয়ার যদি কোনো কোম্পানির নামে রেজিস্টার থাকে, প্রাইভেট কোম্পানি মানে ইন্ডিভিজুয়ালের নামে রেজিস্টার থাকে, সেক্ষেত্রে ওই সেক্টরটাকে বলা হয় প্রাইভেট সেক্টর। যেমন যত প্রাইভেট ব্যাংক রয়েছে, এইচডিএফসি, আইসিআই, অ্যাক্সিস ব্যাংক, কানাড়া ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এই সমস্তগুলোই হলো প্রাইভেট সেক্টর। এছাড়া যে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে যেমন টাটা, রিলায়েন্স, এগুলো সবই প্রাইভেট সেক্টর। পাবলিক আর প্রাইভেট সেক্টরের ভেতর একটা মেইন ডিফারেন্স হলো যে পাবলিক সেক্টর মেইনলি তার বিভিন্ন কাজ করে সোশ্যাল ওয়েলফেয়ার মানে সামাজিক কল্যাণের জন্য, মানুষকে ন্যূনতম সার্ভিস দেওয়ার জন্য। কিন্তু প্রাইভেট সেক্টর সব সময় তার প্রফিট মেকিং এর জন্য কাজ করে। মানুষজনকে সার্ভিস বা ফ্যাসিলিটি তো দেবে, তবে তার পিছনে তার মেইন উদ্দেশ্য থাকে প্রফিট কামানো। তো পাবলিক আর প্রাইভেট সেক্টর হলো। এরপরে আসি জয়েন্ট সেক্টর বা জয়েন্ট ভেঞ্চার সেক্টর, যেটাকে পিপিপি সেক্টরও বলা হয়। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। কোনো একটা কোম্পানি বা কোনো একটা সেক্টর, সেখানে হয়তো পাবলিকের শেয়ার না থেকে গভর্নমেন্ট আর কোনো কোম্পানি, এই দুজনের শেয়ার থাকবে। সরকারের একটা শেয়ার থাকবে আর তার পাশাপাশি অন্য কোনো প্রাইভেট কোম্পানি বা অন্য কোনো দেশের শেয়ার থাকবে, ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির শেয়ার থাকবে না। সেক্ষেত্রে ওই সেক্টরটাকে বলা হয় জয়েন্ট সেক্টর। আর এর ক্ষেত্রেও গভর্নমেন্টের শেয়ারটা 51% বা তার বেশি থাকে। যেমন আমি দুটো এক্সাম্পল বলি। মারুতি উদ্যোগ লিমিটেড, এতে গভর্নমেন্টের শেয়ার রয়েছে প্লাস জাপানের সুজুকি কোম্পানির শেয়ার থাকে। এছাড়া একটা কোম্পানি রয়েছে কোচিন রিফাইনারি, এটা যখন শুরু হলো তখন এতে দুজনের শেয়ার ছিল, ফিলিপস পেট্রোলিয়াম কর্পোরেশন আর আমেরিকার শেয়ার। তো এই হচ্ছে জয়েন্ট সেক্টর বা পিপিপি সেক্টর, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সেক্টর। এরপরে আরেকটা আছে কোঅপারেটিভ সেক্টর। এটা কি? এটা একটা ছোট সেক্টর, মানে এর ভ্যালু খুব কম হয়। ইন্ডিভিজুয়াল ছোটখাটো ব্যক্তি তাদের পয়সা দিয়ে একটা টোটাল সেক্টর খাড়া করে। কোনো একটা জায়গাতে যে সমস্ত ওয়ার্কার কাজ করছে বা যারা প্রোডাকশন করছে, তারাই তাদের বিভিন্ন পয়সা দিয়ে একটা টোটাল সেক্টর খাড়া করে দিল, সেটাকেই বলা হয় কোঅপারেটিভ সেক্টর। এই কোঅপারেটিভ সেক্টরে সরকারের শেয়ারও থাকে। ধরলাম 10 জন ব্যক্তি মিলে একটা টোটাল সেক্টর খাড়া করলো, তাহলে তাদেরটা হয়ে যাবে প্রাইভেট সেক্টর। এখন এদের সাথে যদি গভর্নমেন্ট জুড়ে যায় আর গভর্নমেন্টের শেয়ার 25% থেকে কম হয়ে যায়, সেক্ষেত্রে ওই সেক্টরটাকে বলা হয় কোঅপারেটিভ সেক্টর। দুটো এক্সাম্পল আছে, যেমন আমুল, বিভিন্ন যে ডেয়ারি ইন্ডাস্ট্রি গুলো
যেগুলো আছে তার ভেতর একটা হলো আমুল ডেয়ারি। এই আমুল ইন্ডাস্ট্রি বা আমুল ডেয়ারি একটা কোঅপারেটিভ সেক্টর। এছাড়া একটা ব্যাংকের নাম শুনেছি কোঅপারেটিভ ব্যাংক, সেটিও কোঅপারেটিভ সেক্টরের ভেতর পড়ে। এবার এই সেক্টরের এই জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারের দু একটা প্রশ্ন আছে, সেটা একটু বলি। যেমন 2017 সালে WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে দ্য আনঅর্গানাইজড সেক্টর অফ ইন্ডিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই, বলে এখানে চারটে অপশন রয়েছে। কি কি অপশন রয়েছে? মোর কারেন্সি ট্রানজাকশন, মোর ব্যাংক ট্রানজাকশন, মোর বেটার ট্রানজাকশন, মোর ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন। মানে এই আনঅর্গানাইজ সেক্টরে কোন টাইপের ট্রানজাকশন সব থেকে বেশি হয়? আনঅর্গানাইজ সেক্টরে সব থেকে বেশি যে ট্রানজাকশন হয় সেটা হলো কারেন্সি ট্রানজাকশন, মানে নগদের লেনদেনটা সব থেকে বেশি হয়। ব্যাংকের ট্রানজাকশন এতে খুবই কম। 2013 সালে WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল ইন্ডিয়াজ ইনফরমাল সেক্টর এনগেজেস, চারটে অপশন রয়েছে। 93% অফ ইটস ওয়ার্কফোর্স, 68%, 77% আর 16%। মানে ইন্ডিয়ার ইনফরমাল সেক্টর। ইনফরমাল সেক্টর মানে কি বললাম? আনঅর্গানাইজ সেক্টর। এই সেক্টরে টোটাল কত লোক কাজ করে? বর্তমানের ডেটা যেমনটা বললাম যে 17% আর 83%। এই প্রশ্নটা এসেছিল 2013 সালে। 2013 সালে প্রশ্ন এসেছে, মানে 2011-12 সালের কন্ডিশন। সেই সময় এই আনঅর্গানাইজ সেক্টরে টোটাল প্রায় 90%-এরও বেশি লোক ইনভলভ ছিল। এই জন্য এই যে অপশন রয়েছে 93%, এটা হবে সঠিক আনসার। 2019 সালের ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই তে একটা প্রশ্ন এসেছিল যে ইন ইন্ডিয়া ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ার্কার্স আর এমপ্লয়েড ইন, চারটে অপশন রয়েছে। টেক্সটাইল ইন্ডাস্ট্রি, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি আর অটোমোবাইল ইন্ডাস্ট্রি। এখানে বলেছে ভারতের সব থেকে বেশি লোকজন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে। আমি যদি জামা কাপড় নিয়ে ব্যবসা করি তার মানেই হলো যে আমি ইন্ডিয়ার টেক্সটাইল ইন্ডাস্ট্রির ভেতর চলে এলাম। তো সেই হিসাবে কাজের ভিত্তিতে পুরো ভারতের ভেতর সব থেকে বেশি লোক কাজ করে এই টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাথে, মানে জামা কাপড় নিয়ে। তো এই হচ্ছে বিভিন্ন টাইপের সেক্টর, ইকোনমির বিভিন্ন টাইপের সেক্টর। এরপরে আরো বিভিন্ন টপিক আছে, সেগুলো এক এক করে আসবো।